আসসালামু আলাইকুম। শহরের সবচেয়ে বড় মাফিয়া হঠাৎ করেই প্রেমে পড়ে সাধারণ একটি মেয়ের। সরাসরি কথা বলতে না পারলেও সে চিঠিতে তার প্রেমের কথা মেয়েটিকে জানায়। ফিরতে চিঠিতে মেয়েটিও তাকে জানায় যে সেও তাকে ভালোবাসে, কিন্তু তাকে পাওয়ার জন্য মাফিয়াকে সবকিছু ছেড়ে সংশোধন হয়ে আসতে হবে। মাফিয়া তখন মেয়েটির জন্য সব খারাপ কাজ ছেড়ে পুলিশের কাছে স্যারেন্ডার করে। জেল খেটে মেয়েটির কাছে এসে সে জানতে পারে যে মেয়েটি তাকে ভালোবাসে না। এমনকি মেয়েটি যে চিঠি দিয়েছিল সেই চিঠিও মেয়েটি তাকে নয় বরং অন্য কাউকে দিয়েছিল। এখন কি করবে সেই মাফিয়া? সে কি তার ভালোবাসাকে আপন করে পাবে, নাকি আবারও সে ফিরে যাবে ক্রাইমের অন্ধ জগতে? এমনই এক কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি দ্য লিজেন্ড অফ মাইকেল মিশ্রা। মুভিটি শেষ পর্যন্ত না দেখলে এর আসল টুইস্টটি ধরতে পারবে না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুভির শুরুতে দিল্লি ইউনিভার্সিটির হিস্টোরি ডিপার্টমেন্টের একদল স্টুডেন্ট বিহারে আসে স্টাডি ট্যুরে। তাদের উদ্দেশ্য ছিল পাটনা যাবে, কিন্তু পাটনা থেকে 2 কিলোমিটার দূরে হঠাৎ করে তাদের বাসের চাকা পাংচার হয়ে যায়, তাই তাদের সবাইকে বাস থেকে নেমে অপেক্ষা করতে হয়। এই দলের নেতৃত্বে ছিল প্রফেসর মনীষ। বাস থেকে নেমে পাশে তারা একটি ধাবা বা খাবার হোটেল দেখতে পায়। বাসের চাকা ঠিক করতে যেহেতু কিছু সময় লাগবে, এজন্য তারা সিদ্ধান্ত নেয় যে পাশের ধাবায় বসে কিছুক্ষণ বিশ্রাম করবে। এই দলে একজন বিদেশি ছাত্রী ছিল যার নাম এমিলি। এমিলি ধাবার ভেতরে গিয়ে একেবারে অবাক হয়ে যায়, কারণ এটি সাধারণ কোনো ধাবার মতো ছিল না। এর ভেতরের অপরূপ সাজসজ্জা সবার নজর কেড়ে নেয়। এই ধাবাটির নাম মাইকেল মিশ্রা ধাবা। এমিলি দেয়ালে মাইকেল মিশ্রার ছবি দেখে। ধাবার ম্যানেজার এফপি সবাইকে ধাবায় ওয়েলকাম করে। এমিলি প্রফেসরের কাছে গিয়ে জিজ্ঞেস করে, প্রফেসর, এই মাইকেল মিশ্রাকে? প্রফেসর বলে, বিহারের 1 নম্বরই ক্রিমিনাল ছিল এই মাইকেল মিশ্রা। কিডন্যাপিং, মার্ডার, তোলাবাজি থেকে শুরু করে এমন কোন ক্রাইম নেই যা সে করেনি। একথা শুনে এফপি বলে, প্রফেসর সাহেব, মাইকেল আপনার জন্য ক্রিমিনাল হলো, আমাদের জন্য সে লিজেন্ড। এমিলি তখন এফপি এর কাছে গিয়ে বলে, আমি মাইকেল মিশ্রা সম্পর্কে জানতে চাই, প্লিজ আপনি আমাকে তার সম্পর্কে বলুন। এরপর এফপি মাইকেল মিশ্রা সম্পর্কে বলতে শুরু করে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে 20 বছর আগে নিয়ে যাওয়া হয়। মাইকেল মিশ্রা ছিল বিহারের সবচেয়ে বড় ও বিখ্যাত কাপড় বানানোর কারিগর। কাপড় বানাতে সে এতটাই দক্ষ ছিল যে চোখের দেখায় সে শরীরের মাপ নিয়ে চোখ বন্ধ করে কাপড় কাটতেও সেলাই করতে পারত। এভাবে খুব সুন্দরভাবে কাটছিল মাইকেলের জীবন। কিন্তু হঠাৎ একদিন একটা ঘটনা মাইকেলের জীবন পুরোপুরি পাল্টে দেয়। এলাকার লোকাল একজন গুন্ডা মাইকেলের টেইলার্স এর দোকানে কাপড় বানাতে আসে। ওই সময় মাইকেলের দোকানে গীতা নামের এই মেয়েটি কাজ করত। গীতা ওপর হয়ে ফ্লোর মোছার সময় গুন্ডাটি গীতার দিকে নজর দেয়। মাইকেল তখন তার গলার মাপ নিচ্ছিল। মাইকেল গুন্ডাটিকে জিজ্ঞেস করে গলার মাপ ঠিক আছে কিনা, কিন্তু গুন্ডা তো তখন নজর ছিল অন্য জায়গায়। সে আরেকটু ছোট করতে বললে মাইকেল ও ফিতাটি আরেকটু ছোট করে। এভাবে মাইকেল যতবারই জিজ্ঞেস করে লোকটি ততবারই বলে আরেকটু। এক পর্যায়ে মাইকেল জোরে ফিতা ধরে টান দিলে লোকটির গলায় আঘাত লেগে সে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। তখন ওই গোন্ডার লোকেরা মনে করে মাইকেল তাদের বসকে মেরে ফেলেছে। তারা এখন মাইকেলকে নিজেদের বস বলে মেনে নেয়। 16 বছরের মাইকেলও তখন পাওয়ার ও সম্মান পেয়ে নিজেকে এলাকার ডন হিসেবে প্রতিষ্ঠিত করতে থাকে, কিন্তু পুলিশ তার পেছনে পড়ে যায়। একদিন পুলিশের ধাওয়া খেয়ে একটি বাড়ির ভেতর সে ঢুকে যায়। সেখানে সে 12-13 বছর একটি মেয়েকে উঠানে নাচ করতে দেখে। তাকে দেখে মাইকেলের অনেক ভালো লাগে। সে এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি তখন তার কাছে এসে বলে, হ্যালো, কি আপনি? মেয়েটির বলাই হ্যালো শব্দটি মাইকেলের কান দিয়ে প্রবেশ করে যেন হৃদয় পর্যন্ত ছুঁয়ে যায়। ঠিক তখনই পুলিশ এসে মাইকেলকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। পুলিশের সাথে যাবার সময় মাইকেল তার গলা থেকে 2 ছবিওয়ালা লকেট ছিঁড়ে মেয়েটির দিকে ছুড়ে দেয়। এর কিছুদিন পর মাইকেল পুলিশ ভ্যান থেকে পালিয়ে আবার সে মেয়েটির বাড়িতে আসে, কিন্তু মাইকেল সেখানে এসে দেখে যে মেয়েটির পরিবার সে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। ঘরে ঝুলছে মস্ত বড় তালা। এতে মাইকেল অনেক হতাশ হয়, কিন্তু আশা ছেড়ে দেয় না। সে মেয়েটিকে খুঁজতে থাকে। দেখতে দেখতে মাইকেল প্রাপ্তবয়স্ক হয়ে যায়। সে এখন বিহারের 1 নম্বর ডন, কিন্তু সে সাধারণ মানুষদের কোনো ক্ষতি করত না, বরং যারা সাধারণ মানুষদের ক্ষতি করত মাইকেল তাদের কিডন্যাপিং করে মুক্তিপণ আদায় করত, আর ভবিষ্যতে এমন কাজ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দিত। এভাবে মাইকেল বিহারের মোস্ট ওয়ান্টেডদের তালিকায় 1 নম্বরে চলে আসে। কিন্তু মাইকেল এসব কাজের পাশাপাশি সেই মেয়েটিকেও খুঁজতে থাকে। সে মেয়েটির নাম, পরিচয় কিছুই জানতো না। তার কাছে শুধু মেয়েটির বলা হেলো শব্দটাই ছিল। এজন্য সে সুন্দরী মেয়েদের ধরে এনে হেলো বলতে বলতো, কিন্তু কোনো হেলোই সেই মেয়েটির বলা হেলোর সাথে মিলতো না। একদিন কোথাও যাওয়ার সময় মাইকেল দেখতে পায় লোকজন একটি পুরনো কুয়োর চারপাশে ভিড় করেছে। মাইকেল সেখানে গিয়ে জানতে পারে যে একটি ছোট বাচ্চা কুয়োর ভেতর পড়ে গেছে। এটি শুনে মাইকেল একটি লম্বা কাপড় কুয়োর ভেতর ফেলে দিয়ে বাচ্চাটিকে সেটি ধরতে বলে। মাইকেল অনেক কষ্টে বাচ্চাটিকে টেনে উপরে তুলে দেখে যে এ আসলে কোনো বাচ্চা নয়, বরং পুরো দস্তুর হাতির বাচ্চার মতো দেখতে। মাইকেল ছেলেটির জীবন বাঁচানোয় সে মাইকেলকে বলে, ভাই তুমি আমার জীবন বাঁচিয়েছো, আজ থেকে আমি তোমার গোলাম। এরপর থেকে সে সবসময়
সবসময় মাইকেলের আশেপাশে থাকে। মাইকেল তাকে নিজের গ্যাংয়ের সদস্য করে নিয়ে তার নাম দেয় হাফ প্যান্ট বা সংক্ষেপে এইচপি। একদিন মাইকেল অজিত নামে একজন ডাক্তারকে কিডন্যাপের জন্য পার্টির কাছ থেকে টাকা নেয়। অজিতকে ফলো করতে করতে মাইকেল ও এইচপি একটি কলেজে এসে উপস্থিত হয়। এই কলেজে বিহার গড ট্যালেন্ট নামের একটি প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অজিত এই অনুষ্ঠানে এসেছে দর্শক হিসেবে। অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে মাইকেল ও এইচপি অজিতকে দর্শকদের মাঝে খুঁজতে থাকে। এক পর্যায়ে স্টেজে একটি মেয়ে পারফর্ম করতে আসে। সে হাতে মাইক্রোফোন নিয়ে বলে, হ্যালো, কেমন আছেন সবাই? এই হ্যালো শুনে মাইকেল যেন থমকে যায়, কারণ এটি সে হ্যালো যা 10 বছর আগে মাইকেল শুনেছিল। অর্থাৎ এই মেয়েটি সেই মেয়ে যাকে 10 বছর ধরে মাইকেল খুঁজছে। মেয়েটি সবাইকে জানায় যে তার নাম বর্ষা শুক্লা আর সে পাটনায় থাকে। মেয়েটির কথা শুনে মাইকেল অজিতের কথা ভুলে যায়। এদিকে অজিত মাইকেলের হাতে নিজের ছবি দেখে বুঝতে পারে যে মাইকেল তাকে কিডন্যাপ করতে এসেছে। এটি দেখে অজিত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বর্ষাকে বিচারকরা গান করতে বলে বর্ষা খালি গলায় তেমন সুবিধা করতে পারছিল না। তখন প্রতিযোগিতায় অংশ নেয়া মিথিলেশ মেহতা নামে একজন রক সিঙ্গার গিটার বাজিয়ে বর্ষাকে গান করতে সাহায্য করে। এতে বর্ষা একটি সুন্দর গান গেয়ে দর্শকদের মন কেড়ে নেয়। মাইকেলও তার গান শুনে ফিদা হয়ে যায়। সে কল্পনায় 10 বছর আগে চলে যায়। অনুষ্ঠান শেষে বর্ষা তার স্কুটিতে করে চলে যায়। মাইকেলও পেছন পেছন দৌড়াতে থাকে। নো পার্কিং এরিয়াতে সে বাইক পার করায় তার বাইকটি পুলিশ নিয়ে যায়। তাই মাইকেল বর্ষার স্কুটির পেছন পেছন দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তাকে হারিয়ে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত সে বর্ষার স্কুটির নম্বর প্লেটটি দেখেছিল। বাসায় ফিরে মাইকেল নিজের কল্পনায় বারবার বর্ষাকে দেখে। সে পেন্সিল দিয়ে বর্ষার একটি স্কেচ এঁকে তার লোকদের তা পুরো পাটনায় লাগিয়ে দিতে বলে, যাতে করে সে বর্ষাকে খুঁজে পেতে পারে। মাইকেলের আঁকা স্কেচ দেখে এইচপি ও অন্যান্যরা মুখ টিপে হাসলেও মুখে মুখে মাইকেলের ছবি আঁকার অনেক প্রশংসা করে। মাইকেলের কথা মতো পুরো বিহারে বর্ষার স্কেচ প্রচার করা হয়। দেয়ালে তো বটেই, মানুষ, পশু পাখি, এমনকি পুলিশদের পিঠেও সেই স্কেচ লাগিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুতেই বর্ষাকে খুঁজে পাওয়া যায় না। বর্ষাকে খুঁজে না পেয়ে মাইকেল যেন দেবদাস হয়ে যায়। সে খাওয়া দাওয়া, কাজকর্ম সব ছেড়ে দেয়। ওই সময় এইচপি মাইকেলের সব কাজকর্ম দেখাশোনা করছিল। একদিন এইচপি একটি ফ্ল্যাট থেকে কুকুর কিডন্যাপের জন্য প্রতিবেশীর কাছ থেকে সুপারি পায়। প্ল্যান মতো এইচপি সেই ফ্ল্যাটে গিয়ে কুকুরটি কিডন্যাপ করে নিয়ে আসে আর তারপর কুকুরের মালিককে ফোন দিয়ে 20,000 টাকা নিয়ে এসে কুকুর ফিরিয়ে নিতে বলে। পরদিন কুকুরের মালিক কুকুর ফিরিয়ে নিতে আসে। তখন আমরা দেখি যে কুকুরের মালিক আর কেউ নয় বরং বর্ষা শুক্লা। কিন্তু এইচপি তো বর্ষাকে চেনে না, এজন্য সে বর্ষাকে বলে, টাকা এনেছেন? বর্ষা বলে, আমার কাছে টাকা নেই, আমার স্কুটিটি রেখে একে দিয়ে দিন। এইচপি তখন বর্ষাকে বলে, ঠিক আছে, এবারের মতো দিয়ে দিচ্ছি, তবে আবার যদি আপনার কুকুর প্রতিবেশীদের বিরক্ত করে তবে শুধু কিডন্যাপ নয়, একে কেটে খেয়ে ফেলবো। বর্ষা তখন ভয়ে ভয়ে কুকুরটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর এইচপি স্কুটিটি মাইকেলকে দেখাতে গেলে মাইকেল স্কুটিটি দেখেই চিনে ফেলে যে এটি বর্ষার স্কুটি। সে খুশিতে নাচতে থাকে আর এইচপি কে জড়িয়ে ধরে বলে, তুই আজ সত্যি আমার ভাইয়ের মতো কাজ করেছিস। পরদিন মাইকেল ও এইচপি বর্ষার বাড়ির নিচে কেক ও ফুল নিয়ে যায় বর্ষাকে স্কুটি ফিরিয়ে দিতে। বর্ষা দূর থেকে এইচপি কে দেখে কাছে এসে চোর, বদমাইশ, নাদান ইত্যাদি বলে গালি দিয়ে কেক এইচপির মুখের উপর লেপটে দিয়ে নিজের স্কুটি নিয়ে বাড়ির ভেতর চলে যায়। বর্ষা মাইকেলকে দেখতে পায় না, কারণ সে কিছুটা দূরে ছিল। বর্ষা চলে গেলে এইচপি মাইকেলের কাছে এসে বলে, ভাই, মনে হয় বৌদি আমাদের উপর রাগ করে আছে। মাইকেল তখন এইচপির মুখে লেপটে থাকা কেক থেকে একটু কেক মুখে নিয়ে বলে, এটি রাগ নয় ছোট ভাই, একে বলে ভালোবাসা। ওই সময় মাইকেলের চোখ পড়ে বর্ষার বাড়ি ঠিক অপোজিটের বাড়ির দিকে। 4 তলা বাড়ির 3য় তলায় টুলেট লেখা ঝুলছে। মাইকেল ওই বাসাটি ভাড়া নিয়ে পরদিনই বাসায় উঠে যায়। সে তার লোকদের বলে দেয় যে তারা যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করে আর তাদের এই মহল্লার মানুষদের সাথে বেশি মেলামেশা বা কথাবার্তা বলারও প্রয়োজন নেই। ঠিক ওই সময় তাদের উপরের ফ্লোর থেকে মিউজিকের আওয়াজ আসতে থাকে। এইচপি ওই ফ্লোরে গিয়ে ভাড়াটিয়াদের ওয়ার্নিং দিয়ে আসে যাতে তাদের ডিস্টার্ব না করে। এরপর মাইকেল ব্যালকনিতে গিয়ে দেখে যে বর্ষাও ব্যালকনিতে দাঁড়িয়ে তাকে দেখে হাসছে। এটি দেখে মাইকেল দৌড়ে রুমের ভেতর এসে আয়না দিয়ে তার চুল ঠিক করে আবার ব্যালকনিতে এসে দেখে যে বর্ষা ততক্ষণে ভেতরে চলে গেছে। এরপর মাইকেল প্রিপারেশন নিতে থাকে যে কিভাবে সে বর্ষাকে প্রপোজ করবে। কিন্তু যতবারই সে বর্ষাকে প্রপোজ করতে যায় ততবারই কোনো না কোনো ভাবে সবকিছু ভেস্তে যায়। তার আর বর্ষাকে প্রপোজ করা হয় না। কিন্তু তারপরও সে সব জায়গায় বর্ষাকে ফলো করতে থাকে। একদিন বর্ষার কুকুর সিটি কর্পোরেশনের ড্রেনেজ পাইপের ভেতর ঢুকে হারিয়ে যায়। এজন্য বর্ষা কান্না করতে থাকে। মাইকেল বর্ষাকে কান্না করতে দেখে নিজেই পাইপের ভেতরে ঢুকে বর্ষার কুকুরকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু বর্ষা শুধু তাকে ধন্যবাদ দিয়ে কুকুর নিয়ে চলে যায়। এরপরও সে বর্ষাকে প্রপোজ করতে পারে না। পরদিন বর্ষা আবারও তার বাসার বেলকনিতে আসলে মাইকেলের সাথে তার ইশারায় কথা হয়। বর্ষার প্রতিবেশীরা এটি দেখে বর্ষার বাড়ির লোকদের বলে দেয় 5 বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় বর্ষার মা বাবা দুজনেই মারা যায়। তখন থেকেই বর্ষা তার চাচা চাচির সাথে আছে। ওই দিন বাইরে থেকে ফিরলে বর্ষার চাচি বর্ষাকে বলে,
তোমার বিয়ের জন্য ছেলে দেখেছি, 10 তারিখে তোমাকে দেখতে আসবে। বর্ষা বলে, আমি এখন বিয়ে করব না চাচি। চাচি বলে, বিয়ে না করে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম বিনিময় করবে তুমি, আর পাড়ায় নাক কাটা যাবে আমাদের? তোমাকে ওইসব গুন্ডা বদমাশদের সাথে দেখতে পারবো না আমি। বর্ষা আর কোনো কথা না বাড়িয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মাইকেল ঠিক করে সে বর্ষাকে লাভ লেটার দিয়ে প্রপোজ করবে, কিন্তু সে চিঠি লেখার ভাষা খুঁজে পাচ্ছিল না। এইভাবে সে শত শত চিঠি লিখে কিন্তু মনের মতো না হয় আবার ছিঁড়ে ফেলে। অবশেষে মাইকেল একটি চিঠি লিখতে পারে। চিঠিটি সে একটি পাথরে মুড়ে ব্যালকনি থেকে ছুড়ে দেয় বর্ষার ঘরের দিকে। বর্ষা চিঠিটি খুলে দেখে তাতে লেখা, প্রিয় বর্ষা, অনেকদিন থেকে তোমাকে একটি কথা বলতে চাইছি কিন্তু বলতে পারছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। ইতি তোমার MM। বর্ষায় চিঠি পেয়ে অনেক খুশি হয়। সে ব্যালকনিতে এসে মাইকেলের দিকে তাকিয়ে হেসে হেসে ধন্যবাদ জানায়। সে মাইকেলকে ফ্লাইং কিস দিলে মাইকেল খুশিতে ফ্লোরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বর্ষা একটি চিঠি লিখে ঢিল ছুড়ে মাইকেলের বাড়ির দিকে। ঢিল গিয়ে পড়ে ফ্লোরে শুয়ে থাকা মাইকেলের কাছে। বর্ষা সেই চিঠিতে লিখেছিল, ডিয়ার লাভ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। মাইকেল এই চিঠি পেয়ে আনন্দে মাটিতে গড়াগড়ি খেতে থাকে। বর্ষা চিঠিতে আরো লিখেছিল, আমি আমাদের ভালোবাসাকে একটা নাম দিতে চাই, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার চাচির কাছে তোমার ইমপ্রেশন খারাপ। আমি চাই তুমি শুধরে যাও যাতে চাচা চাচি তোমাকে পছন্দ করে। বর্ষার কাছ থেকে এই চিঠি পেয়ে মাইকেল ঠিক করে যে সে শুধরে যাবে। এই জন্য সে প্রথমে তার লম্বা লম্বা চুল ছেটে ফেলে আর তারপর তার বন্দিশালায় গিয়ে কিডন্যাপ করে আনা সব কয়েদিকে মুক্ত করে দেয়। সবাইকে মুক্ত করে দিয়ে এসপি মাইকেলের কাছে এসে বলে, ভাই সবাই চলে গেছে, শুধু একজন অন্ধ বৃদ্ধ যেতে চাইছে না, তাকে কিছুতেই বের করতে পারছি না। মাইকেল তখন বলে, ঠিক আছে চল আমি গিয়ে দেখছি। মাইকেল বৃদ্ধের কাছে গিয়ে বলে, আপনাকে মুক্ত করে দেয়া হয়েছে কিন্তু আপনি যেতে চাচ্ছেন না কেন? বৃদ্ধ বলে, তুই কেন সবাইকে মুক্ত করে দিয়েছিস? মাইকেল বলে, আমি নিজেকে শুধরাতে চাইছি, এজন্য সবাইকে মুক্ত করে দিলাম। বৃদ্ধ তখন হাসতে হাসতে বলে, আরে মূর্খ, মুখে মিষ্টি বললেই যদি মুখ মিষ্টি হয়ে যেত তবে দুনিয়াতে এত মিষ্টান্নের প্রয়োজনই ছিল না। শুধরে গেলাম বললেই যদি সবাই শুধরে যেত তাহলে পৃথিবীতে প্রায়শ্চিত্ত নামের শব্দটাই থাকতো না। মানলাম তুই শুধরে গিয়ে আর নতুন কোনো পাপ করবি না, কিন্তু তুই আগে যে পাপ করেছিস তার কি হবে? শোন নাদান, শুধরানোর একটাই পথ আছে, আর তা হলো প্রায়শ্চিত্ত। পারবি তুই প্রায়শ্চিত্ত করতে? যদি না পারিস তবে সারা জীবন এই পাপের বোঝা তোকে কুড়ে কুড়ে খাবে। অন্ধ বৃদ্ধের এই কথা মাইকেলের মনে গভীর দাগ কাটে। সে সিদ্ধান্ত নেয় যে সে পাপের প্রায়শ্চিত্ত করবে। সেখান থেকে ফেরার সময় মাইকেল বর্ষার বাড়ির সামনে দাঁড়ায়। তখন সে শুনতে পায় বর্ষার চাচি বর্ষাকে বলছে, এইসব গোন্ডা বদমাশরা কখনো ভালো হবে না, বুঝলি? এরা জীবনের শুধরানোর নয়, এদের জন্য অপেক্ষা করবি তো জীবনটাই নষ্ট করবি। এরপর বর্ষা মনমরা হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। বর্ষাকে এমন বিমর্ষ দেখে মাইকেলের অনেক খারাপ লাগে। সে বর্ষাকে একটি শেষ চিঠি লেখে। তাতে লেখা ছিল, প্রিয় বর্ষা, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হচ্ছে। আমি চাই না তুমি আর কষ্ট পাও। আমি নিজেকে শুধরে নিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করে তবেই ফিরে আসবো। ততদিন নিজের খেয়াল রেখো আর আমার জন্য অপেক্ষা করো। ইতি মাইকেল মিশ্রা। এই চিঠি লিখে মাইকেল ঢিল দিয়ে বর্ষাদের ব্যালকনিতে ফেলে, কিন্তু সেই চিঠি বর্ষার হাতে না পড়ে তার চাচির হাতে। সে চিঠিটি ছিঁড়ে কুচি কুচি করে বাতাসে উড়িয়ে দেয়, কিন্তু মাইকেল এসবের কিছুই জানতে পারে না। সে সোজা চলে যায় পুলিশ স্টেশনে। তাকে দেখে এসআই ও কনস্টেবলরা তার পায়ে লুটিয়ে পড়ে। মাইকেল সোজা লকআপে গিয়ে পায়ে রশি বেঁধে উল্টো করে ঝুলে গিয়ে বলে, মারো আমাকে, আমি যে সকল অন্যায় করেছি তার জন্য প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমার নামে কেস লিখো, চার্জশিট বানাও, আমাকে জেলে পাঠাও। একজন এসআই তখন একটি লাঠি নিয়ে এসে মাইকেলকে অনেক মারতে থাকে। পরদিন মাইকেলকে কোর্টে তোলা হলে বিচারক মাইকেলের অপরাধের লিস্ট পড়তে পড়তে টায়ার্ড হয়ে যায়। তার অপরাধের লিস্ট এতই বিশাল ছিল যে সকাল গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তবুও সেই লিস্ট শেষ হয় না। শেষে বিরক্ত হয়ে মাইকেল বিচারককে বলে, স্যার, সব পরে সময় নষ্ট না করে আপনি একেবারে আমাকে বলে দেন আমাকে কয় মাস জেল খাটতে হবে। বিচারক হিসেব করে মাইকেলকে বলে, মাস নয়, বছর হবে সেটা। মাইকেল মিশ্রার সব অপরাধ বিবেচনায় তাকে 500 বছরের কারাদণ্ড দণ্ডিত করা হচ্ছে। পাশাপাশি বিচারককে পুলিশ অনুরোধ করে যে তাকে যেন সাধারণ কোনো জেলে না পাঠানো হয়, কারণ সাধারণ জেলে পাঠানো হলে মাইকেলের শিশুরা জেলে হামলা করতে পারে। পুলিশের অনুরোধের প্রেক্ষিতে মাইকেলকে ভেড়াঘাটি কালাপানির কারাগারে পাঠানো হয়। এই কারাগারটি বিচ্ছিন্ন আন্দামান দ্বীপে অবস্থিত। দেশের জন্য হুমকি এমন অপরাধীদেরকেই কেবল এই কারাগারে পাঠানো হয়। এই আদেশ শুনে মাইকেল অনেক ভেঙে পড়ে, কারণ সে মনে করেছিল তার অল্প কয়েক মাস জেল হবে আর সে জেল থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করতে পারবে। যাই হোক, মাইকেলকে হাতে পায়ে বেড়ে দিয়ে কালো কাপড়ে মুখ ঢেকে কারাগারে পাঠানো হয়।
এদিকে বর্ষা একদিন তার ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে তার বাড়িতে এসে দেখে যে তার ঘরে তালা ঝুলছে। বর্ষা তখন মনে করে যে সে তাকে ধোকা দিয়েছে, কারণ মাইকেলের দেওয়া শেষ চিঠিটা তো সে পায়নি, বরং সেটি তার চাচি ছিঁড়ে ফেলেছে। আর এদিকে এসপি আবার অনাথের মতো হয়ে যায়। তবে তার বিশ্বাস ছিল মাইকেল আবার ঠিক ফিরে আসবে। সে প্রতিজ্ঞা করে যে মাইকেল ফিরে আসার আগ পর্যন্ত সে বর্ষা ভাবির উপর সবসময় দৃষ্টি রাখবে। মাইকেলকে কিছু পথ ট্রেনে, কিছু পথ লঞ্চে আর কিছু পথ গরুর গাড়িতে করে অবশেষে সেই কারাগারে পৌঁছানো হয়। প্রাচীন দুর্গের মতো এই কারাগার থেকে পালিয়ে যাওয়া অসম্ভব। পালিয়ে গেলেও নিশ্চিত মৃত্যু, কারণ চারদিকে বিশাল আন্দামান সাগরের জলরাশি। এই জেলার মুকেশ মালহোত্রা মাইকেলকে তার শার্টের কলার ধরে কারাগারের ভেতরে নিয়ে যায়। কারাগারের ভেতরে থাকা কয়েদিরা মাইকেলকে দেখে পাগলের মতো আচরণ করতে শুরু করে। পরদিন সকালে বর্ষাকে দেখতে পাত্রপক্ষ আসে। চাচি বর্ষাকে তাদের সামনে ডাকলে বর্ষা খুবই বিরক্ত হয়, আর চাচির সামনেই বর্ষা পাত্রপক্ষে নিয়ে আসা ফলের ঝুড়ি আছাড় মেরে ফেলে দেয়। এতে চাচি বর্ষাকে এক চড় বসিয়ে দেয়। বর্ষার চাচা তখন বর্ষাকে এক পাশে নিয়ে গিয়ে বলে, দেখ মা তুই যাকে পছন্দ করতি সে তো তোকে ফেলে চলে গেছে, এখন তুই তোর চাচির কথা মতো বিয়ে করে নে, তাতেই তোর মঙ্গল হবে। বর্ষার এমন ব্যবহারে পাত্রপক্ষরা চলে গেলে তার চাচি বর্ষাকে এক ঘরে তালাবদ্ধ করে বন্দি করে রাখে। ওই দিন রাতে বর্ষা ব্যালকনির সাথে শাড়ি বেয়ে নিচে নেমে বাসা থেকে পালিয়ে যায়। দূর থেকে এসপি এটি দেখে সেও বর্ষাকে ফলো করতে থাকে। এদিকে কারাগারে মাইকেল গোসল করতে আসলে কয়েকজন কয়েদি মাইকেলকে তার হাতের ঘড়ি ও মানিব্যাগ দিয়ে দিতে বলে। মাইকেল ঘড়ি দিয়ে মানিব্যাগ বের করলে একজন কয়েদি তার কাছ থেকে ছো মেরে মানিব্যাগটি নিয়ে নেয়। মাইকেল তাদেরকে বলে, তোমরা সবকিছু নিয়ে নাও, কিন্তু এর ভেতরে আমার একটা চিঠি আছে, সেটি দিয়ে দাও। কয়েদিরা তখন সেই চিঠিটি নিয়ে মজা করতে শুরু করে। এটি ছিল বর্ষার দেয়া চিঠি। কয়েদিরা যখন কিছুতেই চিঠি দিচ্ছিল না, মাইকেল তখন রেগে গিয়ে কয়েদিকে অনেক মারে। জেলে মারামারি করায় জেলার তাকে আলাদা কক্ষে নিয়ে অনেক টর্চার করে। এভাবে একের পর এক দিন কাটতে থাকে। মাইকেল কারাগারে থাকলেও তার মন পড়েছিল বিহারে বর্ষার কাছে, কিন্তু বর্ষা তখন বিহারে ছিল না। সে বাড়ি ছেড়ে পালিয়ে মুম্বাই চলে আসে। এসপিও তাকে সব জায়গায় ফলো করতে থাকে। মুম্বাইতে বর্ষা একটি প্রোডাকশন হাউসে অডিশন দিতে আসে, কিন্তু যারা অডিশন নেয় তারা বর্ষার পোশাক আশাক আর তার সহজ সরল কথাবার্তা শুনে তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এখান থেকে মন খারাপ করে বেরিয়ে এসে বর্ষা একটি কফি শপে ওয়েটারের চাকরি নেয়। এভাবে তার দিন কাটতে থাকে। অন্যদিকে কারাগারের একটি রুমে মাইকেল সেলাই মেশিন ও কাপড় দেখতে পায়। সে কাপড়গুলো নিয়ে কয়েদিদের জন্য নতুন জামা বানায়। দীর্ঘদিন এক পোশাকে থাকার কারণে সবার জামাই প্রায় ছিঁড়ে গিয়েছিল। নতুন পোশাক পেয়ে কয়েদিরা অনেক খুশি হয়। সিন এখান থেকে আবার মুম্বাই ফিরে আসে। বর্ষা কফি শপে কফি সার্ভ করার সময় এই লোকটি বর্ষাকে বলে, তুমি বর্ষা শুক্লা তাই না? বর্ষা বলে, হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। লোকটি বলে, আমি মুকেশ মালহোত্রা। কিছুদিন আগে তুমি যে ফিল্মের জন্য অডিশন দিতে গিয়েছিলে, আমি সেই ফিল্মের ডিরেক্টর। আমি তোমার অডিশন দেখেছি, তুমি সত্যি অ্যামেজিং। ফিল্মে আসলে তুমি অনেক ভালো করবে। এরপর মনীষ বর্ষাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে কাল সকালে তার অফিসে দেখা করতে বলে। এটি শুনে বর্ষা যেন হাতে চাঁদ পেয়ে যায়। মনীষ তার ফিল্মে বর্ষাকে কাস্ট করার সিদ্ধান্ত নেয়। পরদিন থেকে মুভির শুটিং শুরু হয়। তার মুভির সুপারহিট হলে বর্ষাও সুপারস্টার হয়ে যায়। এদিকে কারাগারে জেলার কয়েদিদের দিয়ে পাথরের পাহাড়ে কাজ করানোর সময় হঠাৎ কিছু কয়েদি মিলে বোম ব্লাস্ট করায়। তাদের প্ল্যান ছিল জেলারকে মেরে পালিয়ে যাওয়া। এজন্য একজন কয়েদি জেলারকে ধাক্কা দিয়ে একটি পাথরের গর্তে ফেলে যায়। জেলারের পা পাথরের সাথে আটকে যাওয়ায় জেলার কোনোভাবে সেখান থেকে বের হতে পারছিল না। সব কয়েদিরা যখন সেখান থেকে পালাতে ব্যস্ত, মাইকেল তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে জেলারকে বাঁচিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসে। এই ঘটনার পর জেলার ও মাইকেলের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সে মাইকেলকে জিজ্ঞেস করে যে সে পুলিশের হাতে ধরা পড়েছিল কিভাবে। মাইকেল বলে, আমি ধরা পড়িনি, আমি নিজেকে শোধরানোর জন্য পুলিশের কাছে স্যারেন্ডার করেছিলাম। জেলার বলে, কিন্তু কেন তুমি নিজেকে শোধরাতে চাইছো? মাইকেল বলে, আমার ভালোবাসা পাওয়ার জন্য। সব শুনে জেলার মাইকেলকে বলে, সাঁতার জানো? মাইকেল বলে, হ্যাঁ, কিন্তু কেন? জেলার বলে, তাহলে প্রস্তুত থেকো পালানোর জন্য। পরদিন জেলার মাইকেল ও আরো কয়েকজন কয়েদে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। একসময় সবাই যখন খেতে বসে, জেলার মাইকেলকে ইশারায় পানিতে ঝাঁপ দিয়ে চলে যেতে বলে। সে এখান থেকে পালানোর পথও মাইকেলকে বলে দেয়। মাইকেল তার কথা মতো সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে সাগর পাড়ি দিতে থাকে। এইভাবে পুরো একদিন সাঁতারের পর মাইকেল উপকূলে পৌঁছায়। জেলার পুলিশ রেকর্ডে
মাইকেল পানিতে পড়ে মারা গিয়েছে উল্লেখ করে রিপোর্ট করে। এইভাবে পুলিশের খাতা থেকে মাইকেলের নাম কাটা যায়। অনেক কষ্টে মাইকেল আবার পাটনা পৌঁছায়। পাটনা পৌঁছে মাইকেল দেখতে পায় তার সাথে কাজ করা পিন্টু ও চিন্টু ফুলের দোকান দিয়েছে। মাইকেল তাদের সাথে মিলে কাজ করা শুরু করে। পিন্টু ও চিন্টু দোকান সামলাতো আর মাইকেল সাইকেলে করে ফুল হোম ডেলিভারি দিত। একদিন মাইকেল একটি ফুলের তোড়া হাতে নিয়ে বর্ষার বাড়িতে যায়, কারণ সে জানতো না যে বর্ষা আর এখানে থাকে না। সে বর্ষার একজন প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে যে বর্ষার পরিবার 1 বছর আগেই এখান থেকে চলে গেছে। মাইকেল হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। এরপর মাইকেল একটি মন্দিরে গিয়ে প্রার্থনা করে। 2-3 দিন সে মন্দিরের প্রাঙ্গণেই পড়ে থাকে। একদিন রাতে মন্দিরের পুরোহিত একটি কাগজে করে মাইকেলকে প্রসাদ দিয়ে যায়। মাইকেল সেই পুরানো কাগজ থেকে প্রসাদ খেতে গিয়ে দেখে যে কাগজে লেখা আগামীকাল বিহারের সেই কলেজে আবারও বিহার গড ট্যালেন্ট প্রতিযোগিতা, আর তাতে বিচারক হিসেবে উপস্থিত থাকবে সুপারস্টার বর্ষা শুক্লা। পরদিন মাইকেল সুটেড বুটেড হয়ে সেই কলেজে পৌঁছায়। কলেজে এসপি আগে থেকে সাংবাদিকের বেশে উপস্থিত ছিল। মাইকেলকে দেখে সে চিনতে পারে আর সে তাকে জড়িয়ে ধরে। সে মাইকেলকে বলে কিভাবে সে গত 2 বছর ধরে বর্ষাকে ফলো করছে। 2 মিনিটের জন্য তাকে চোখের আড়াল করেনি। এরপর এসপি মাইকেলকে একটি পেছনের রাস্তা দিয়ে অনুষ্ঠান স্থলে পৌঁছে দেয়। ঠিক তখনই অনুষ্ঠানের উপস্থাপক ঘোষণা দেয় যে এখন স্টেজে আসবে বিদ্যুৎ পান্ডে, যে 5 মিনিটে 50টি ঝাল মরিচ খেয়ে রেকর্ড করবে। কিন্তু বিদ্যুৎ পান্ডেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মরিচ খাওয়ার ভয়ে সে আগে সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে মাইকেল এসব কিছুই না জেনে বর্ষার সাথে কথা বলার জন্য স্টেজে আসলে সবাই মনে করে যে মাইকেলই বিদ্যুৎ পান্ডে। বর্ষাও মনে করে সে বিদ্যুৎ পান্ডে। মাইকেল বর্ষাকে বলে যে আমি মাইকেল, ব্রান্ড নিউ মাইকেল, সংশোধন হয়ে ফিরে এসেছি। আপনি না আমাকে সংশোধন হয়ে ফিরে আসতে বলেছিলেন? বর্ষা তার কথা কিছু বুঝতে পারছিল না। বর্ষার সাথে থাকা অন্য বিচারকরা বর্ষাকে জিজ্ঞেস করে সে মাইকেলকে চেনে কিনা। বর্ষা বলে আরে না, একে তো আমি জীবনে প্রথমবার দেখছি। বর্ষা মাইকেলকে অপমান করে চলে যেতে বলে। এতে মাইকেল অনেক কষ্ট পায়। সে স্টেজে রাখা মরিচের কাছে গিয়ে মরিচ খাওয়া শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মরিচের ঝালে মাইকেলের চোখ আগুনের মতো লাল হয়ে পানি পড়তে থাকে, কিন্তু সে মরিচ খাওয়া বন্ধ করে না। আরো কিছুক্ষণ পর মাইকেলের নাক দিয়ে ব্লিডিং হওয়া শুরু হয়। শেষ মরিচটি খেয়ে মাইকেল মাটিতে লুটিয়ে পড়ে। এসপি দৌড়ে এসে মাইকেলকে হাসপাতালে নিয়ে গেলে এবারের মতো সে প্রাণে বেঁচে যায়। এরপর এসপি মাইকেলের পকেট থেকে মাইকেলকে দেয়া বর্ষার চিঠি নিয়ে বর্ষার কাছে আসে। সে বর্ষাকে বলে মাইকেল ভাই আপনার জন্য সবকিছু ছেড়ে সংশোধন হওয়ার জন্য জেলে গেল, আর আপনি ফিল্ম স্টার হয়ে সবকিছু ভুলে গেলেন, মাইকেল ভাইকে চিনতেও পারলেন না। বর্ষা বলে এসব কি বলছেন আপনি? কে মাইকেল? এসপি তখন সেই চিঠিটি বর্ষার হাতে দিয়ে বলে আপনার কিছুই মনে নেই তাই না? তা এই চিঠিটার কথা কি মনে আছে? এই চিঠিটি পরে বর্ষার চোখ তো কপালে উঠে যায়। এখান থেকে শুরু হয় মুভির আসল টুইস্ট। বর্ষার বাসার অপোজিটে মাইকেল যে বাসাটি ভাড়া নিয়েছিল তার উপরের ফ্লোরে থাকতো সেই রক সিঙ্গার মিথিলেশ মেহতা। বর্ষা আসলে এই চিঠি দিয়েছিল মিথিলেশ মেহতাকে। প্রথম চিঠিতে মাইকেল তার নামের জায়গায় MM লিখেছিল। এতে বর্ষা মনে করেছিল যে এই MM মানে মিথিলেশ মেহতা। বর্ষা ব্যালকনিতে দাঁড়িয়ে মিথিলেশের সাথে ইশারায় কথা বলতো। বর্ষা মিথিলেশকে মনে মনে পছন্দ করত, কিন্তু মাইকেল ভেবেছিল বর্ষা তার সাথে কথা বলছে। এমনকি বর্ষার চাচিও মাইকেলকে নয় বরং মিথিলেশকে গুন্ডা বদমাশ বলে গালি দিয়েছিল। তারা তো কেউ আসলে মাইকেলকে চিনতই না। বর্ষা যখন মিথিলেশকে চিঠিটি দিয়েছিল, মিথিলেশ তখন চিঠিটি পড়ে বিরক্ত হয়ে তার নিচে ফেলে দেয়, কারণ মিথিলেশ বর্ষার প্রতি সিরিয়াসই ছিল না। সে তো শুধু বর্ষার সাথে টাইম পাস করতে চেয়েছিল। আর কোঅ্যাক্সিডেন্টালি তা গিয়ে পড়ে মাইকেলের কাছে। এজন্য মাইকেল মনে করে বর্ষাই চিঠি তাকে দিয়েছে। অন্যদিকে মিথিলেশ বর্ষার কাছ থেকে এই চিঠি পাওয়ার পরই তার প্রতি বিরক্ত হয়ে তার বাসা ছেড়ে দেয়, কারণ সেই সম্পর্ক বেশি দূর নিয়ে যেতে চাইছিল না। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। এইসব শুনে এসপি তাজ্জব হয়ে যায়। বর্ষা এসপিকে বলে আপনার মাইকেল ভাই কি পাগল নাকি? যার সাথে একবার কথাও বলো না সে তাকে ভালোবাসা ধরে নিয়ে এত কাণ্ড করলো। এসপি তখন বলে হ্যাঁ পাগল, আপনার জন্য সে ছোটবেলা থেকেই পাগল। এরপর এসপি বর্ষাকে তার ছোটবেলায় তার সাথে মাইকেলের দেখা হওয়ার কথা বললে বর্ষার সব কথা মনে পড়ে। সে এসপির সাথে হাসপাতালে আসে, কিন্তু তারা হাসপাতালে আসার আগেই মাইকেল কোথাও চলে যায়। অনেক মানুষের কাছ থেকে খোঁজ করতে করতে তারা অবশেষে মাইকেলের কাছে পৌঁছায়। মাইকেল এই পাহাড়ে এসেছিল আত্মহত্যা করার জন্য, কারণ সে বর্ষাকে ছাড়া তার বেঁচে থাকা কল্পনাই করতে পারে না। মাইকেলকে দেখে বর্ষা বলে তুমি কি আসলেই পাগল? আমার জন্য এত কিছু করতে পারলে অথচ সামনে এসে আমার সাথে একবারও কথা বলতে পারলে না। সেই ছোটবেলা থেকে তোমার আমানত রক্ষা করে চলেছি, এই নাও তোমার জিনিস, তোমার কাছেই রাখো। এরপর বর্ষা ছোটবেলায় মাইকেলের দেওয়া ছবিওয়ালা লকেটটি মাইকেলের দিকে ছুড়ে দেয়। মাইকেল সেটি খুলে দেখে যে লকেটের ভেতরে মাইকেলের ছবির সাথে বর্ষার ছোটবেলার ছবি লাগানো। বর্ষা তখন মাইকেলের কাছে এসে বলে আমিও তোমাকে ছোটবেলা থেকে
থেকেই পছন্দ করি, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য কি জানো? আমি তোমার উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিলাম যে আর তোমাকে কখনো খোঁজেই পাবো না, কিন্তু তুমি তা করনি। এই বলে সে মাইকেলকে জড়িয়ে ধরে। আর এই পাহাড়েই তৈরি হয়েছে মাইকেল মিশ্রার ধাবা, কারণ এখানে মাইকেল ও বর্ষার মিলন হয়েছিল। মাইকেল মিশ্রার এই ইতিহাস বলা শেষ হলে এমিলি এফি কে বলে, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে তুমি এসপি বা হাফ প্যান্ট, তাই না? এফি তখন চুপি চুপি তাকে বলে, তুমি ঠিক বলেছ, কিন্তু কাউকে বলো না। মুভির শেষে দেখা যায় এফি মাইকেল ও বর্ষার জন্য খাবার নিয়ে যাচ্ছে, আর এই সিনের মধ্য দিয়েই শেষ হয় এই মুভির গল্প। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে